মেয়েরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। ভূগোল দ্বিতীয় পত্র ক্লাসে আজকে আমরা প্রথম অধ্যায় থেকে মানব ভূগোলের শাখা ও মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা মানব ভূগোলের সংজ্ঞা, ধারণা, সেখানে আমরা নিমিত্তবাদ ও সম্ভাবনাবাদ সম্বন্ধে জেনেছি, মানব ভূগোলের ক্ষেত্র ও বিষয়বস্তু সম্বন্ধে আলোচনা করেছিলাম। মেয়েরা, তোমরা জানো যে মানব ভূগোল কাকে বলে? মানব ভূগোল হলো এমন একটি নতুন ধারণা যা পৃথিবী এবং মানুষের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করে। অর্থাৎ আমরা বলতে পারি যে মানুষ ও তার পারিপার্শ্বিক পরিবেশের সাথে খাপ খাওয়ানো নিয়ে যে শাস্ত্র আলোচনা করা হয় তাই হচ্ছে মানব ভূগোল। বিষয় হিসেবে মানব ভূগোলের গুরুত্ব বৃদ্ধির সাথে সাথে এর শাখারও বিস্তৃতি লক্ষ্য করা যায়। মানব ভূগোলের শাখাসমূহ নিয়ে এখন আমরা আলোচনা করব। প্রথমেই আমি যে শাখাটার কথা বলবো সেটি হচ্ছে সাংস্কৃতিক ভূগোল। ভূগোলের যে শাখায় মানব সমাজের শিক্ষা, সংস্কৃতি, বিচারবোধের মার্জিত ও উন্নততর প্রকাশ, ধর্ম, সভ্যতা, কৃষ্টি, সাংস্কৃতিক ভূদৃশ্য প্রভৃতি সম্পর্কে সমীক্ষা করা হয় তাকে সাংস্কৃতিক ভূগোল বলে। অর্থাৎ এখানে মানুষের শিক্ষা, তার জ্ঞান, তার বুদ্ধি, তার বিবেচনা, এগুলোর মাধ্যমে সে প্রাকৃতিক পরিবেশকে কাজে লাগিয়ে যে অর্থনৈতিক কর্মকাণ্ড সাধন করছে, এর ফলে সে কিছু সাংস্কৃতিক ভূদৃশ্য বা সাংস্কৃতিক পরিবেশ তৈরি করে, সেটা নিয়েই এই ভূগোল আলোচনা করে থাকে। এই ভূগোলের আলোচ্য বিষয় হচ্ছে মানুষ তার কর্মকাণ্ড দ্বারা যে সাংস্কৃতিক ভূদৃশ্য রচনা করে তার সমীক্ষা করা, মানুষের রুচি, বিচারবোধ এবং তার শিক্ষাকে কাজে লাগিয়ে সে যে কর্মকাণ্ড করছে তার নিদর্শনের গবেষণা করা, সাংস্কৃতিক ধারণাগুলোর ভৌগোলিক সমস্যা সমূহের সঙ্গে প্রয়োগের সম্পর্ক নির্ণয় করা। অর্থাৎ যে সাংস্কৃতিক পরিবেশ মানুষ তৈরি করলো তার সাথে ভৌগোলিক যে সমস্যাগুলো আছে তাদের মধ্যে সম্পর্ক নির্ণয় করা। বর্তমানে পৃথিবী পৃষ্ঠে মানুষের কর্মকাণ্ড দ্বারা কিভাবে মানুষ শান্তি, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ, নৈতিক দায়বদ্ধতা বজায় থাকবে তার সমীক্ষা করলে এই শাখা আরো জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা করা যায়। জনসংখ্যা ভূগোল। ভূগোলের যে শাখায় মানুষের বন্টন, ঘনত্ব, জন্ম মৃত্যুর পরিসংখ্যান, বৃদ্ধি বিস্তরণ, নারী পুরুষ তারতম্য, জাতি ও গোষ্ঠীগত বৈশিষ্ট্যের সমীক্ষা, সাক্ষরতা, নগরায়ন, জনসংখ্যা উপকরণ সমীক্ষা, জনসংখ্যা অঞ্চল, জনসংখ্যার জীবিকাগত গঠন প্রভৃতির পর্যালোচনা করা হয়, তাই হলো জনসংখ্যা ভূগোল। জনসংখ্যা ভূগোল ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। এর পেছনে যে কারণগুলো রয়েছে সেগুলো হচ্ছে মেয়েরা যে পৃথিবীব্যাপী যে বিভিন্ন ধরনের জাতি গোষ্ঠী আছে তাদের উৎপত্তি কিভাবে হয়েছে, তাদের বিস্তার কি করে হয়েছে, তাদের যে সামাজিক রীতিনীতি আছে, সংস্কৃতি আছে, সমাজ আছে, অর্থনীতি আছে, এসব নিয়েই এই ভূগোল বিস্তর গবেষণা করে। এছাড়া পৃথিবীব্যাপী মানুষের প্রচারণ এবং তার কারণ এবং ভবিষ্যতে জনসংখ্যা যেদিকে যাচ্ছে তার ফলে যে উদ্ভূত সমস্যা, সেই সব সমস্যা সমাধানের জন্য যেসব ব্যবস্থা গ্রহণ করা হয়, বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা, মানব উন্নয়ন পরিকল্পনা, এই সব কিছু বিষয় নিয়ে গবেষণার ফলে এই ভূগোলের
চর্চা ও গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাই যে জনমিতিক যে উপাদানগুলো আছে সেই উপাদানের প্রত্যেকটা খুব গুরুত্ব সহকারে আলোচনা করা হয় এবং সেখান থেকে আমরা বুঝতে পারি একটা দেশের জনসংখ্যা তার প্রাকৃতিক সম্পদ অনুযায়ী কতটুকু আছে, তার পূর্ণাঙ্গ ব্যবহার করতে পারছে কিনা, বা জনসংখ্যা যদি অতিরিক্ত হয় তাতে করে যে ঘাটতি দেখা দেয় সেটা কোন অবস্থায় আছে সব সম্বন্ধে জানা যায়। এর ফলে আমরা বুঝতে পারি সেই দেশটি কোন পর্যায়ে আছে অর্থনৈতিক উন্নয়নের দিক থেকে। এরপর আসছে বসতি ভূগোল। ভূগোলের আকার, ধরন, বিন্যাস, ক্রিয়াকলাপ প্রভৃতি নিয়ে ভূগোলের যে শাখায় গবেষণা করা হয় তাকে বসতি ভূগোল বলে। বসতি ভূগোলে বিভিন্ন ধরনের বসতি, যেহেতু আমরা এই চ্যাপ্টারটা আগেই পড়েছি মেয়েরা, তোমরা জানো আমরা পৌর বসতি পড়েছি, আমরা গ্রামীণ বসতি পড়েছি। পৌর বসতি থেকে আমরা দেখেছি যে ছোট ছোট যে গঞ্জ বা একেবারে নিম্নমানের যে শহরগুলো আছে সেখান থেকে আস্তে আস্তে কিভাবে একটা বড় নগরে পরিণত হচ্ছে সেই ধাপগুলো কিন্তু আমরা এখানে জানতে পেরেছি। এবং গ্রামীণ বসতির যে বিভিন্ন ধরনের শ্রেণী বিভাগ আছে সেই সব বসতি গড়ে ওঠার পেছনে কি কি কারণ রয়েছে, কোন ধরনের ভৌগোলিক উপাদানগুলো উপস্থিত থাকলে বসতি গড়ে উঠতে পারে, সেই বিষয়গুলো এখানে আলোকপাত করা হয়েছে। বর্তমানে এই ভূগোলে বসতির পদ্ধতিগত সমীক্ষা, আকার, আয়তন, দূরত্ব, বসতির যে বিভিন্ন ধরনের নকশা আছে সেই নকশা, বিবর্তন, ক্রিয়াকলাপ, উন্নয়ন, সমস্যা নিয়ে আলোচনা করা হয়। বিশেষজ্ঞরা বলেন যে বসতি ভূগোলে মনুষ্য বসতিগুলোর ক্রিয়ামূলক বৈশিষ্ট্য, তাদের চরিত্র, সংস্কৃতি, বসতিগুলোর পরিষেবা নিয়ে যদি আরো গবেষণা করা হয় তবে এই শাখার পরিধি আরো বিস্তৃত হবে। এরপর আসছে অর্থনৈতিক ভূগোল। ভূগোলের যে শাখায় পৃথিবীর বিভিন্ন অংশের মানুষের বিভিন্ন অর্থনৈতিক ক্রিয়াকলাপ, কর্মকাণ্ডের বিস্তার, প্রকৃতির সঙ্গে কার্যকারণ সম্পর্ক প্রভৃতির বর্ণনা করা হয় তাকে অর্থনৈতিক ভূগোল বলে। আদি যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত মানুষ বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড সাধন করেছে। এইসব অর্থনৈতিক কর্মকাণ্ডে আমরা দেখি একটা দেশের মধ্যে তো বৈচিত্র্যতা রয়েছে, আবার এক দেশ থেকে আরেক দেশের মধ্যেও কিন্তু নানা ধরনের রয়েছে। সেই কর্মকাণ্ডগুলো কিভাবে বিস্তার লাভ করছে, কিভাবে এক অঞ্চল থেকে অন্য অঞ্চল, এক দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছে, এইসব অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে প্রকৃতির কি ধরনের সম্পর্ক রয়েছে, এই যাবতীয় বিষয় নিয়ে এই ভূগোলে পর্যালোচনা করা হয়। এই ভূগোলের পরিধিও অত্যন্ত ব্যাপক, তবে বিশেষজ্ঞরা বলে কয়েকটি বিষয় নিয়ে যদি আরো বিস্তারিতভাবে গবেষণা করা যায় তাহলে এই ভূগোলের সম্ভাবনা আরো অনেক রয়েছে। সে বিষয়গুলো কি সেগুলো একটু জেনে নিব মেয়েরা। যেমন বলা হচ্ছে বিভিন্ন অঞ্চলে সুষম উন্নয়নের জন্য সঠিক গবেষণা করা, অর্থাৎ এক এক অঞ্চল এক এক রকম। আমাদের দেশেরই আমরা যদি উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে তাকাই, তাদের মাটি, তাদের জলবায়ু, তাদের ভূপ্রকৃতি এক ধরনের, আবার আমরা দেখব যে আমাদের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের যে জেলাগুলো আছে সেই জেলাগুলোর যে অঞ্চলগুলো তাদেরও মাটি, ভূপ্রকৃতি এবং জলবায়ুর মধ্যে একটা পার্থক্য দেখা যায়। তাহলে বিভিন্ন অঞ্চলের উন্নয়নের পদ্ধতিটা হবে বিভিন্ন, তাই বলা হচ্ছে যে বিভিন্ন অঞ্চলের সুষম উন্নয়নের জন্য সঠিকভাবে গবেষণা করা দরকার আছে। গরিব ও অনুন্নত সম্প্রদায় এবং অনুন্নত দেশগুলো কিভাবে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, এর জন্য উন্নত দেশগুলোর দায়িত্ব কিরূপ তা নিয়ে সমীক্ষা করা দরকার। অর্থনৈতিক উন্নয়ন কি পরিবেশের পক্ষে ক্ষতিকর, অথবা
মানব উন্নয়নের জন্য ক্ষতিকর বা আশাবাদী সে বিষয়ে গবেষণার দরকার রয়েছে। যেমন আমরা বলতে পারি যে অর্থনৈতিক উন্নয়নে সাধারণত কি হয়, ভোগ বিলাসের পরিমাণটা বেড়ে যায়। এর ফলে মানুষের নৈতিক মূল্যবোধেরও ততটা অবনতি ঘটে কিনা সেটা যাচাই করার দরকার রয়েছে। যদি দেখা যায় যে একটি অঞ্চলের বা একটি দেশে অর্থনৈতিক উন্নয়নের ফলে মানুষের নৈতিকতার মধ্যে নেতিবাচক প্রভাব পড়ছে, তাহলে কিন্তু সেই উন্নয়নটা কোনো অর্থেই উন্নয়ন বলে পরিগণিত হবে না। অর্থনৈতিক উন্নয়ন ও প্রকৃতির সঙ্গে তার সম্পর্ক নিয়ে আলোচনাও দরকার এ শাখায়। এরপর আসছে ঐতিহাসিক ভূগোল। ভূগোলের যে শাখায় প্রাচীন সভ্যতা ও তার ক্রমবিকাশ, বিস্তার, প্রভাব ইত্যাদি নিয়ে পর্যালোচনা করে তাকে ঐতিহাসিক ভূগোল বলে। এটি ইতিহাসের ভিত্তিতে গড়ে উঠেছে। এই ভূগোলের বিকাশ ঘটিয়েছেন বেকার, বেল, বুটলিন, হার্টসন। ঐতিহাসিক ভূগোলে বিভিন্ন ধরনের সভ্যতা নিয়ে কথা বলা হয়, যেমন আমরা বলতে পারি কৃষিভিত্তিক সভ্যতা, প্রস্তর যুগের সভ্যতা, বিভিন্ন ধাতব্য যুগের সভ্যতা। এইসব সভ্যতার বিস্তার কি করে হয়েছিল, তার প্রভাব কেমন এবং এর অভিযোজন প্রক্রিয়া নিয়ে আমরা ধারণা পাই। এছাড়া বিশ্বের রাজনৈতিক মানচিত্রের যে দ্রুত পরিবর্তন ঘটছে সে বিষয় সম্পর্কেও এই ভূগোল আমাদের ধারণা দিয়ে থাকে। বর্তমান প্রেক্ষাপটে এই ভূগোলের গুরুত্ব এবং জনপ্রিয়তা দুটোই খুব বৃদ্ধি পেয়েছে। এরপর আছে রাজনৈতিক ভূগোল। ভূগোলের এ শাখায় মানুষের রাজনৈতিক কার্যাবলীর সমীক্ষা করে। অর্থাৎ রাজনৈতিক ভূগোলের প্রধান বৈশিষ্ট্য হল আঞ্চলিক পটভূমিতে রাজনৈতিক বিষয়ের বিভিন্ন দিক পর্যালোচনা করা। রাজনৈতিক ভূগোলের প্রধান কাজ হচ্ছে একটা দেশের বা বিশ্বের যে বিভিন্ন রাজনৈতিক অঞ্চলগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা, এই রাজনৈতিক অঞ্চলগুলোর মধ্যে যে আন্তঃসম্পর্ক রয়েছে সেগুলো অধ্যয়ন করা, স্থানিক পৃথকীকরণের আলোচনা করা। পরিধি যদি আমরা বলি, এই ভূগোলের পরিধি অনেক ব্যাপক। রাজনৈতিক অঞ্চল কিভাবে উদ্ভব হলো, তার অবস্থান কোথায়, কতটুকু আয়তনে, তার সীমানা, এসব কিছু নিয়ে এই ভূগোল আলোচনা করে এবং সেই সাথে সেই সব রাজনৈতিক অঞ্চলের যে সংগঠন আছে, সরকার ব্যবস্থা আছে, কাঠামো আছে, সেগুলো নিয়েও আলোকপাত করা হয়। রাজনৈতিক এলাকার জাতি, জাতিগত বৈশিষ্ট্য, সংহতি, বিচ্ছিন্নতাবাদ, আন্তর্জাতিক ও জাতীয় সম্পর্ক, উত্তেজনা, জোট প্রভৃতির আলোচনা এই ভূগোলে হয়ে থাকে। তবে বিভিন্ন রাষ্ট্রের রাজনৈতিক যে সমস্যা রয়েছে, অর্থাৎ এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের যে সমস্যা রয়েছে, এই সমস্যার পেছনে কারণ কি, এটা মীমাংসা করা যাবে কিভাবে, এই সব ব্যাপার নিয়ে গবেষণা এই ভূগোলে অন্তর্ভুক্ত হওয়ায় এর বিস্তৃতি ও আলোচনা ক্রমশ বাড়ছে। বিশেষজ্ঞরা মনে করেন যে এই ভূগোলে রাজনৈতিক সীমানা এবং জাতিগত বৈচিত্র্য নিয়ে গবেষণা দরকার আছে। আঞ্চলিক ভূগোল। মানব ভূগোলের এই শাখায় অঞ্চলের বৈশিষ্ট্য, শ্রেণীবিভাগ, স্থানিক বিন্যাস ইত্যাদি বিষয় উল্লেখ করা হয়। এই ভূগোলের গুরুত্ব ও বৈশিষ্ট্য হলো, এখানে আমরা বিভিন্ন অঞ্চল সম্পর্কে জানতে পারি এবং আঞ্চলিক উন্নয়ন সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারি এবং এইসব আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণে বিভিন্ন নিয়ামক সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করতে পারি এবং আঞ্চলিক উন্নয়নের জন্য কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার সেই সম্বন্ধেও আমরা জ্ঞান লাভ করতে পারি। এই শাখার গুরুত্ব আরো বৃদ্ধি পাবে যদি কয়েকটি বিষয়ে গবেষণা করা হয়। সেগুলো হলো মাইক্রোস্তরে আঞ্চলিক সমীক্ষা পর্যালোচনা করতে হবে, অর্থাৎ একেবারে ছোট 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 ভাগে আলোচনা করতে হবে, যাতে করে একটা অঞ্চল সম্বন্ধে খুঁটিনাটি প্রত্যেকটা বিষয়
সম্বন্ধে তথ্যপাত্র আমাদের হাতে চলে আসে এবং কৃষি উন্নয়নকে কেন্দ্র করে পরিবেশগত, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক দিকগুলো সমীক্ষা করে সুসংহত উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে। তাহলেই এই ভূগোলের গুরুত্ব আরো বেশি বৃদ্ধি পাবে। এরপর আসছে সামাজিক ভূগোল। সামাজিক ভূগোল হলো সামাজিক বিন্যাস ও প্রক্রিয়ার বিশ্লেষণ। এখানে সমাজবদ্ধ মানুষের যাবতীয় বিষয় আলোচনা হয়ে থাকে। অর্থাৎ বিভিন্ন স্থানের নিরিখে সামাজিকভাবে চিহ্নিত জনগোষ্ঠী সম্পর্কে জানার প্রক্রিয়ার বিষয়ই হচ্ছে সামাজিক ভূগোল। সামাজিক জীব হিসাবে মানুষের আচার আচরণ, কর্মকাণ্ড, রীতিনীতি, উৎসব অনুষ্ঠান, সামাজিক ক্রিয়াকলাপ প্রভৃতির আলোচনা করা হয় ভূগোলের এই শাখায়। বর্তমানে বিভিন্ন সমাজের বিকাশ ও গঠন, গোষ্ঠী ও সম্প্রদায়ের রীতিনীতি, সামাজিক সম্পর্ক, সামাজিক অসামঞ্জস্যতা, সমস্যা, তার প্রতিকার, সমাজের কল্যাণকামী দৃষ্টিভঙ্গি প্রভৃতি সম্পর্কে গবেষণা এই ভূগোলে অন্তর্ভুক্ত হওয়ার ফলে এর বিস্তৃতি ও পরিধি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। মানব ভূগোলের এ শাখায় মানব গোষ্ঠীর নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য, তোমরা জানো যে পৃথিবীব্যাপী নানা ধরনের মানব গোষ্ঠী আছে, সেই সব মানব গোষ্ঠীর নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য, উৎপত্তি ও বিকাশ, বিস্তরণ, মানব সভ্যতার ক্রমবিকাশ, রাষ্ট্রের উৎপত্তি ও বিকাশ, বসতির উৎপত্তি ও বিকাশ ইত্যাদি বিষয় উপস্থাপন করা হয়ে থাকে। অর্থাৎ সমাজবদ্ধ মানুষের চারপাশে যা কিছু আছে, তার সমাজ থেকে সে যা কিছু আহরণ করে, তার রীতিনীতি, উৎসব, এগুলো সহ সে প্রাকৃতিক পরিবেশকে ব্যবহার করে যে ধরনের অবকাঠামো গড়ে তুলছে, সবকিছুই এই ভূগোলে আলোচিত হয়ে থাকে। এরপর আসছে নগর ভূগোল। ভূগোলের যে শাখায় নগরের উদ্ভব, প্রকৃতি, নগর পরিবেশ, আয়তন ও সংখ্যা বৃদ্ধি, নগর অঞ্চল ও আয়তন, নগর পরিকল্পনা, ভূমি ব্যবহার, নগরের আর্থ-সামাজিক অবস্থা প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়, তাকে নগর ভূগোল বলে। অর্থাৎ একটা নগর কিভাবে বিকাশ লাভ করলো, তার উৎপত্তি কিভাবে হলো, নগর এবং শহরের যে বিভিন্ন ধরনের শ্রেণী বিভাগ আছে, নগরের কেন্দ্রীয় এলাকা সমূহ, নগরের শুধু তো নগরায়ন হচ্ছে তা না, নগরায়নের সাথে সাথে আমরা আরেকটা যে বিশেষ বৈশিষ্ট্য নগরে দেখি সেটা হচ্ছে বস্তি। সেই বস্তি সমস্যা, বস্তি কেন গড়ে উঠলো, এর পেছনে কি কি কারণ আছে, এগুলো নিয়েও কিন্তু এখানে আলোচনা করা হয়ে থাকে। বিশেষজ্ঞরা বলে থাকেন যে ভূগোলের এই শাখাটি আরো বেশি গুরুত্ব পাবে যদি কয়েকটি বিষয় এই শাখায় অন্তর্ভুক্ত করা হয়। যেমন সুসংহত মাস্টার প্ল্যান তৈরি করে নগর পরিকল্পনা অঞ্চল সমীক্ষা করতে হবে। অর্থাৎ মাস্টার প্ল্যানের আওতায় এনে একটা নগরের ডেভেলপমেন্ট করতে হবে। তাহলে কি হবে, ভূমির ব্যবহারটা একেবারে সঠিকভাবে হবে। অর্থাৎ একটা নগরের কতটুকু অংশ আবাসিক হবে, কতটুকু অংশে রাস্তাঘাট নির্মাণ করা হবে, কতটুকু অংশ বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত হবে, এগুলো যদি মাস্টার প্ল্যান অনুযায়ী হয় তখন একটা নগর আদর্শ নগর হিসাবে পরিগণিত হয়। নগর রাজনীতি ও প্রশাসন নিয়ে গবেষণা বাড়াতে হবে। নগরের সমস্যা, বস্তি সমস্যা ও কারণ, পরিষেবা, ভূমি ব্যবহার প্রভৃতি নিয়ে আরো গবেষণা দরকার। নগর সরকার নিয়েও গবেষণার প্রয়োজন রয়েছে। তাহলে এই বিষয়গুলো যদি এই ভূগোলে অন্তর্ভুক্ত করা হয় তাহলে এই নগর ভূগোল ভবিষ্যতে আরো গুরুত্ব সহকারে একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা দখল করতে পারবে। পরিবহন ভূগোল। ভূগোলের পরিবহনের বিভিন্ন মাধ্যম, পরিবহন পথ ও এর গুরুত্ব এবং পরিবহনের সাথে আঞ্চলিক উন্নয়ন প্রভৃতি সংক্রান্ত ভৌগোলিক গবেষণা ভূগোলের যে শাখায় আলোচিত হয় তাকে পরিবহন ভূগোল বলে। ভূগোলের এই শাখাটি নিয়ে সমীক্ষা শুরু হয় বিংশ শতাব্দীর 70-এর দশকের পর থেকে। বলা হয় যে পরিবহন যদি উন্নত হয় তাহলে একটা দেশের উন্নয়নকে কোনোভাবেই থামিয়ে রাখা যায় না। অর্থাৎ একটা সুষ্ঠু
উন্নত পরিবহন ব্যবস্থার সাথে আঞ্চলিক উন্নয়নের একটা গভীর সম্পর্ক রয়েছে। তাই বিশেষজ্ঞরা বলে যে এই ভূগোলের আরো কয়েকটি বিষয় গুরুত্ব সহকারে আলোচনা করা দরকার। সেগুলো হচ্ছে পরিবহন দ্বারা কিভাবে আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা যায়, তার সমীক্ষা করা, অর্থাৎ পরিবহন কি আদৌ আঞ্চলিক উন্নয়নে ভূমিকা রাখে, আর যদি রাখে সেটা কিভাবে। দ্বিতীয় হলো সুষম পরিবহন পরিকল্পনা দ্বারা আঞ্চলিক অনগ্রসরতা কিভাবে দূর করা যায় সে সম্পর্কে প্রয়োজনীয় গবেষণা। আঞ্চলিক ও জাতীয় উন্নয়ন পরিকল্পনা গঠনে কিভাবে পরিবহনকে ব্যবহার করা যায়। সড়ক নিরাপত্তা, ট্রাফিক চলাচল সমীক্ষা, কর্মসংস্থান বৃদ্ধি প্রভৃতির উপর গুরুত্ব প্রদান করা হলে ভূগোলের এই শাখার বিস্তৃতি আরো বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। চিকিৎসা ভূগোল। ভূগোলের এই শাখায় পৃথিবীর মানুষ সহ অন্যান্য প্রাণীর বিভিন্ন রোগের প্রকৃতি ও কারণ, অপুষ্টি, স্বাস্থ্য ব্যবস্থা, মহামারী, মৃত্যু প্রভৃতি বিষয় আলোচিত হয়। ভূগোলের এই শাখার সম্ভাবনা গুরুত্ব আরো বৃদ্ধি পাবে যদি এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়। বিষয়গুলো কি সেগুলো একটু আলোচনা করছি মেয়েরা। মরণ ব্যাধি সমূহের প্রসার দ্রুত রোধ করার উপায় নির্ধারণ সংক্রান্ত গবেষণা এবং স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা, সুযোগ সুবিধা বৃদ্ধির ব্যবস্থার সঠিক দিক নির্ণয়, স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ও সকলের জন্য স্বাস্থ্য সেবা কিভাবে নিশ্চিত করা যায় সে সম্পর্কে সমীক্ষা করা। বর্তমান বিশ্বের যে অবস্থা মেয়েরা, চারিদিকে করোনা মহামারীর যে একটা ভয়ঙ্কর থাবা বিশ্বব্যাপী আমরা দেখতে পাচ্ছি, এবং এতে করে আমরা দেখেছি যে মৃতের সংখ্যা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাতে করে এই ভূগোল কিন্তু একেবারেই সময় উপযোগী। মানব ভূগোলের এই শাখাগুলো ছাড়াও আরো দুটো শাখা নিয়ে বর্তমানে কাজ হচ্ছে, সেটা হচ্ছে প্রশাসনিক ভূগোল এবং জেন্ডার ভূগোল। তাই আমরা দেখতে পাই মেয়েরা, মানব ভূগোলের যে এতগুলো শাখা, এই শাখাগুলো কিন্তু প্রত্যেকটাই স্ব স্ব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, এবং একটা দেশের বিশ্বের উন্নয়নের জন্য প্রত্যেকটা ভূগোল পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুরুত্বের কথা চিন্তা করেই আমরা এখন যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা। আমরা প্রথমেই বলেছি মানব ভূগোল হচ্ছে মানুষ এবং প্রাকৃতিক পরিবেশের মধ্যে যে আন্তঃসম্পর্ক রয়েছে, পারস্পরিক যে সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটাকেই আমরা বলছি মানব ভূগোল। তাহলে প্রথমেই আমরা পড়ব মানব পরিবেশ মিথস্ক্রিয়া সম্পর্কে জানা যায়। পরিবেশ যেমন মানুষের কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করে, তেমনি মানুষও পরিবেশকে নিয়ন্ত্রণ করে, যার ফলে মানুষ পরিবেশের সাথে মিথস্ক্রিয়া গড়ে তোলে। মানুষ প্রয়োজনে বিভিন্ন প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে যা প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছে। মানব ভূগোল পাঠের মাধ্যমে পরিবেশের সাথে মানুষের মিথস্ক্রিয়ার সম্পর্ক জানা যায়, আর সেভাবেই আমরা এগুতে পারি যে কিভাবে আসলে আমাদের পরিবেশটাকে ব্যবহার করতে হবে। আমরা যদি অপরিকল্পিতভাবে প্রাকৃতিক পরিবেশ ব্যবহার করি তাহলে তার একটা ভারসাম্যহীনতা আমরা লক্ষ্য করি। তাই পরিবেশকে কতটুকু ব্যবহার করা যাবে, পরিবেশের কোন উপাদান কতটুকু ব্যবহার করা যাবে, সেই সম্বন্ধে আমাদের দিক নির্দেশনা দিয়ে থাকে মানব ভূগোল। মানুষের বিভিন্ন দৃষ্টিভঙ্গি সম্পর্কে জ্ঞান লাভ। মানুষের মন মানসিকতা দৃষ্টিভঙ্গি মানব ভূগোলের অনেক গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের দৃষ্টিভঙ্গি স্থানভেদে বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন আমরা বলতে পারি, উন্নত দেশগুলোর কৃষকদের ফসল উৎপাদনের দৃষ্টিভঙ্গি হচ্ছে অধিক অর্থোপার্জন, আর অনুন্নত দেশের কৃষকের দৃষ্টিভঙ্গি হচ্ছে জীবন ধারণ। তারা ফসল উৎপাদন করে জীবন ধারণের জন্য। এই যে বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে, যার প্রভাবে মানুষ বিভিন্ন পরিবেশ ও পরিস্থিতি যেমন নিয়ন্ত্রণ করে, তেমনি আবার অসামঞ্জস্য দৃষ্টিভঙ্গি বিভিন্ন ধরনের সমস্যারও সৃষ্টি করে। মানব ভূগোল পাঠের মাধ্যমে মানুষের দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য ও প্রভাব সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। মানব জাতি সম্পর্কে জ্ঞান লাভ।
মানব জাতির উদ্ভব কিভাবে হয়েছে, তার বিকাশ কেমন করে হচ্ছে, বিস্তরণ, বিভিন্ন শ্রেণীর মানব গোষ্ঠীর বৈশিষ্ট্য, এগুলো সম্বন্ধে আমরা মানব ভূগোল পাঠের মাধ্যমে জানতে পারি। মানব সমাজের স্থানিক বৈশিষ্ট্য নির্ণয়। মানব ভূগোল মানুষের কর্মকাণ্ডকে স্থানীয়, আন্তর্জাতিক, অতীত, বর্তমান, ভবিষ্যৎ বিভিন্ন স্থানিক প্রেক্ষাপটে আলোচনা করা হয়। ফলে মানব সমাজের স্থানিক বৈশিষ্ট্য সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান লাভ করা যায়। বাস্তব সমস্যা সমাধানে জ্ঞান লাভ। মানব জীবনের সাথে জড়িত বিভিন্ন বাস্তব বিষয়ের পরিমাণগত ও গুণগত পর্যালোচনা করা হয়, যার ফলে সমাজের দরিদ্র, অশিক্ষা, কুসংস্কার, অসমতা, বেকারত্ব, সম্পদের অসম বন্টন ইত্যাদি সমস্যা সমূহ সম্পর্কে বিশদ জ্ঞান অর্জন করা সম্ভব হয় এবং সেই অনুযায়ী বাস্তবধর্মী সমস্যাও দেওয়া যায়। অর্থাৎ মানব ভূগোল পাঠের মাধ্যমে আমরা জানতে পারি যে পরিবেশকে ব্যবহার করে মানুষ যে অর্থনৈতিক কর্মকাণ্ড করছে, সেগুলো করতে গিয়ে কি কি ধরনের সমস্যা হচ্ছে আর্থসামাজিক অবস্থায়, সেগুলো আমাদের যেমন জানতে সাহায্য করে এবং সেই সমস্যার সমাধানের পথগুলো কিন্তু আমরা জানতে পারি যে কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। বিভিন্ন ধরনের সংস্কৃতি সম্পর্কে ধারণা লাভ। পৃথিবীর বিভিন্ন জনগোষ্ঠীর মতো আমাদের যে বিশ্বের যে বিভিন্ন জনগোষ্ঠী রয়েছে, সেই জনগোষ্ঠীর সংস্কৃতির মধ্যেও বিভিন্নতা রয়েছে। অর্থাৎ সহজ কথায় আমরা বলতে পারি পৃথিবীর বিভিন্ন জনগোষ্ঠীর মতো তাদের সংস্কৃতিও বিভিন্ন। তাদের ভাষা, ধর্ম, নৃতাত্ত্বিক যে বৈশিষ্ট্য আছে সেগুলো বৈচিত্র্যময়। তাই মানব ভূগোল পাঠ করলে দেশীয় ও আন্তর্জাতিক এইসব সংস্কৃতি সম্পর্কেও বিস্তারিত জ্ঞান লাভ করা সম্ভব হয়। পৃথিবীর বিভিন্ন অঞ্চল সম্পর্কে জ্ঞান অর্জন। যেহেতু মানব ভূগোল নির্দিষ্ট অঞ্চলের উপর গুরুত্ব প্রদান করে এবং গবেষণা করে, সেই হেতু ভূগোলবিদগণ ওইসব স্থানের ভাষার উপর, তাদের সংস্কৃতির উপর, তাদের রীতিনীতির উপর বিশেষ দক্ষতা অর্জন করে। অর্থাৎ মানব ভূগোল নিয়ে গবেষণা করতে গেলে ভূগোলবিদদের সেই সব সম্বন্ধে জানতে হয় এবং এর ফলেও কিন্তু তারা বিশ্বের বিভিন্ন অঞ্চল সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে। মানুষের জীবনযাত্রা সম্পর্কে জ্ঞান লাভ। মানব ভূগোল মানুষের সামাজিক, অর্থনৈতিক, বাসস্থান ও তার পারিপার্শ্বিক অবস্থা, এমনকি স্বাস্থ্যের বিভিন্ন সমস্যাকেও প্রাধান্য দেয়। তাই পৃথিবীর বিভিন্ন স্থানের মানুষের জীবনযাত্রা সম্পর্কে জ্ঞান অর্জন করা যায়। অর্থাৎ মানব ভূগোল পাঠের মাধ্যমে আমরা মানুষের আর্থ-সামাজিক অবস্থা, তার গৃহ, তার পারিপার্শ্বিক যে পরিবেশ আছে, সব কিছু সম্বন্ধে আমরা একটা পূর্ণাঙ্গ ধারণা পেতে পারি। অর্থনীতি সম্বন্ধে জ্ঞান লাভ। অর্থনৈতিক ভূগোল মানব ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা এবং এই ভূগোল পাঠের মাধ্যমে আমরা বিশ্ব অর্থনীতি, শিল্পের বন্টন, শিল্পের স্থানীয়করণ, শিল্পের অনগ্রসরতার কারণ, গ্রাম ভিত্তিক শিল্প, নগর ভিত্তিক শিল্প এবং তাদের অর্থনীতি, এই সম্বন্ধে আমরা জানতে পারি। অভিগমন সম্পর্কে ধারণা লাভ। অভিগমন বর্তমান বিশ্বে একটি গুরুত্বপূর্ণ বিষয়। অভিগমনের ধরন, অভিগমনের শ্রেণী বিভাগ, আমরা অভিগমন পড়েছি এর আগে। আমরা জেনেছি যে দু ধরনের অভিগমন আছে, অভ্যন্তরীণ অভিগমন এবং আন্তর্জাতিক অভিগমন। অভ্যন্তরীণ অভিগমন আবার আমরা দেখেছি যে 4 ধরনের আছে। এখন এই অভিগমনগুলোর কারণ কি, এই অভিগমনগুলোর প্রভাব কি পড়ে, আন্তর্জাতিক অভিগমনের কি প্রভাব রয়েছে, যে দেশ থেকে মানুষ চলে যাচ্ছে সেই দেশের উপর কি প্রভাব পড়ছে এবং যেই দেশে অভিগমন করছে সেই দেশের উপর কি ধরনের প্রভাব পড়ছে এবং আন্তর্জাতিক অভিগমনের পেছনে কি ধরনের কারণগুলো কাজ করে, এই সব সম্বন্ধে আমরা জ্ঞান লাভ করতে পারি। জনসংখ্যার জন্মিতিক উপাদান বিশ্লেষণ।
জনভিত্তিক উপাদানের যে উপাদান যেগুলো আছে, যেমন জন্মহার, মৃত্যুহার, নারী পুরুষ অনুপাত, লিঙ্গ, পেশা, উপজীবিকা, তারপর তাদের পরিবার, বৈবাহিক অবস্থা, এই বিভিন্ন বিষয় সম্বন্ধে মানব ভূগোলের জনসংখ্যা ভূগোল পাঠের মাধ্যমে আমরা জানতে পারি। এবং এর ফলে আমাদের কি লাভটা হয়, যে আমরা এটা জেনে বুঝতে পারি একটা দেশের জনসংখ্যার পরিমাণ তার দেশের আয়তন, তার প্রাকৃতিক সম্পদ অনুযায়ী কি রকম আছে, এবং তার উপরই নির্ভর করে সেই দেশের অর্থনৈতিক অবস্থা, অর্থাৎ সে অর্থনীতির অবস্থার কোন পর্যায়ে আছে সেটা সম্বন্ধে আমরা জ্ঞান লাভ করতে পারি। তাহলে মেয়েরা আমরা দেখতে পাচ্ছি যে মানব ভূগোল পাঠের মাধ্যমে তো এগুলো আমরা জানি, এছাড়া একটা দেশের উন্নয়নের ধারা, মানব উন্নয়ন কিভাবে হচ্ছে, কিভাবে নগরের উদ্ভব হয়, নগরায়ন ধারাটা কিভাবে একটা দেশে চলে, নগরায়নের যে প্রসেসটা আছে, প্রক্রিয়াগুলো কিভাবে কার্যকরী ভূমিকা পালন করছে, বসতি কি করে গড়ে ওঠে, বসতির বিস্তার কি করে হচ্ছে, এই সব কিছু সম্বন্ধে আমরা জানতে পারি। তাই সাম্প্রতিক সময়ে মানব ভূগোল পাঠ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। তাহলে মেয়েরা বুঝতে পারছো যে মানব ভূগোল অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই ভূগোল পাঠের মাধ্যমে আমরা একটা দেশের বিভিন্ন বিষয় নিয়ে জ্ঞান অর্জন করতে পারি। এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত ক্লাসে আমরা যা পড়েছি, এই ক্লাসে আমরা যা কিছু পড়লাম মেয়েরা, এই দুটোই খুব ভালো মতো করে কিন্তু বাসায় বারবার পড়তে হবে, কারণ এখান থেকে যথেষ্ট প্রশ্ন আসার মতো সুযোগ রয়েছে। তাই তোমরা এখন বাসায় এগুলো ভালো মতো করে পড়ে নিজেরা তৈরি হয়ে যাও। আর এ পর্যায়ে মেয়েরা আমি তোমাদেরকে একটা কাজ দিচ্ছি, সেটা দ্বিতীয় অধ্যায় থেকে, অর্থাৎ জনসংখ্যা অধ্যায় থেকে, এটা অলরেডি আমরা কিন্তু পড়ে ফেলেছি। সেই অধ্যায় থেকে আমি দিয়েছি জনমিতিক ট্রানজিশনাল মডেল ব্যাখ্যা করো, অর্থাৎ এর যে 4টি ধাপ আছে সেটা ব্যাখ্যা করতে হবে, এবং এর আলোকে বাংলাদেশের অবস্থা বিশ্লেষণ করো। অর্থাৎ এই মডেলের আলোকেই আমরা দেখব যে অতীত থেকে এই বর্তমান অবস্থায় বাংলাদেশ যে এসেছে, কোন ধাপ পেরিয়ে কোন ধাপে এসেছে, সেটাই তোমাদের বিশ্লেষণ করতে হবে। আমি এর আগেও তোমাদের একটা উদ্দীপক দিয়েছিলাম, যেখানে 4টা প্রশ্ন ছিল, সেখানেও আমি বলেছিলাম ওটা তৈরি করে ফেলতে। তাহলে এই দুটো কাজ তোমরা খুব যত্ন সহকারে তৈরি করবে। যখন পরিস্থিতি স্বাভাবিক হবে, আমরা আবার যখন কলেজে ফিরে আসব, আমি তখন কিন্তু তোমাদের কাছ থেকে এটা চেয়ে নিব। তাহলে তোমরা প্রত্যেকে রুটিন মাফিক পড়বে, এবং পড়ার সাথে সাথে নিজের এবং পরিবারের প্রত্যেকের খেয়াল রাখতে হবে, কারণ আমাদের এখন বর্তমান অবস্থা যেমন চলছে, তাতে করে একে অপরকে দেখে না রাখলে হবে না। এবং অবশ্যই পড়াশোনা তো করবে, এটা তো করতেই হবে, কিন্তু এর পাশাপাশি বাসায় থেকে যা তুমি করতে পছন্দ করো, সেগুলো তোমরা করবে। যে কোনো সৃষ্টিশীল কাজ, সৃজনশীল কাজ সেটা করবে। এবং যখন আবার আমরা কলেজে ফিরে আসব, আমি প্রত্যেকের কাছে জানতে চাইবো পড়াশোনার পাশাপাশি কি করে তোমরা তোমাদের এই সময়টা কাটিয়েছো, সেগুলো আমি তোমাদের কাছে জানতে চাইবো। তাহলে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ মেয়েরা।